হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো চলো আজকে আমরা ক্লাস 10 এর WBT এর 4 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। কি আছে দেখো, এটা দিয়েছে তোমাদের ফাদার সেলফ থেকে স্বামী। সবাই পড়েছো নিশ্চয়, আমি আর এটা পড়েছি না, আমি ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। হ্যাঁ, কি বলছে প্রথম, এটা রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা আমাদেরকে টিকমার্ক করতে বলেছে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, অন হিজ ওয়ে টু স্কুল স্বামী ফেল্ট ডিস্টার্বড অ্যাবাউট his father's insistence, his description of Samuel's nature, his headache, his not doing his home assignment। এর মধ্যে কোনটা হবে? সে স্বামী তার স্কুল যাওয়ার পথে চিন্তিত ছিল, ডিস্টার্ব ছিল, তার মাথাটা মাইন্ডটা ডিস্টার্ব ছিল কি নিয়ে? যে সে স্যামুয়েলের নিয়ে যে ডেসক্রিপশনগুলো দিয়েছে তার বাবাকে, এগুলোর কারেক্ট কি না। তাহলে এখানে কোনটা হবে? এটা হবে কারেক্ট অ্যান্সার, হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েলস নেচার, তাই তো। সেকেন্ডের কোশ্চেন কি বলছে, স্বামী হোপ দ্যাট ইন কোর্স অফ দ্য ডে স্যামুয়েল উড। স্বামী কি ভাবলো যে এই তার যে যতক্ষণ সে স্কুলে থাকছে, তার স্কুলটা চলছে, এই সময়টার মধ্যে যদি অতিরিক্ত কিছু করে, স্যামুয়েল যদি এক্সট্রা কিছু করে, তাহলে সে লেটারটা অনায়াসে কোনো দ্বিধা ছাড়াই তার হেডমাস্টারকে দিতে পারবে। তাহলে এখানে কোনটা হবে? স্বামী হোপ দ্যাট ইন কোর্স অফ দ্য ডে স্যামুয়েল উড correct himself, express regret, commit an excess, না swallow his pride। কি হবে? commit an excess, এটা হবে কারেক্ট অ্যান্সার। সি এর দাগে কি বলছে, when স্বামী stood at the door of the class his teacher, যখন স্বামী তার ক্লাসের দরজায় দাঁড়িয়েছিল, তার টিচার কি করেছিল? asked him about his headache, remarked that he was not in time, asked him about his home assignment, না asked him why he was late। তাকে কি বলেছিল? যে সে লেট, সে দেরি করে এসছে, এটা তাকে মনে করিয়ে দিয়েছিল। তাহলে এখানে কোনটা হবে? এটা। remarked that he was not in time, তাকে মনে করিয়ে দিয়েছিল সে টাইম মতো স্কুল আসেনি। ডিএরটা, what surprised স্বামী was, স্বামীকে কি অবাক করে দিয়েছিল? স্যামুয়েলস রিয়াকশন টু স্বামীস কোয়েশ্চেন, না স্যামুয়েলস অ্যাপ্রুভাল অফ স্বামীস অ্যাবসেন্স অন হিজ প্রিভিয়াস ডে, না স্যামুয়েলস ল্যাক অফ কনসার্ন ফর স্বামীস হেডেক, না স্যামুয়েলস কনসার্ন ফর হিজ হেডেক। কি অবাক করে দিয়েছিল স্বামীকে? স্যামুয়েল কনসার্ন ফর হিজ হেডেক, তার মাথা ব্যথা নিয়ে স্যামুয়েলের এত যে চিন্তা, এটা তাকে অবাক করে দিয়েছিল। তারপরে পাঁচটা ইয়েরটা কি বলছে দেখো, স্বামী ওয়াজ প্রিপেয়ার্ড ফর স্যামুয়েলস অ্যাডমোনাইশন, অ্যাডোরেশন, লিনিয়েন্সি, না রিফিউজাল টু টক। এটা কি হবে? রিফিউজাল টু টক। বিয়ের দাগে কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্বামী মেড আপ হিজ মাইন্ড টু ডেলিভার দ্য লেটার। স্বামী তার মাথায় একদম স্থির করে ফেলেছিল সে লেটারটা, চিঠিটা ডেলিভার করবে, দেবে। কখন দেবে ঠিক করেছিল? যে স্কুলটা যখন শেষ হয়ে আসবে তখন সে চিঠিটা দেবে, তাই তো। তাহলে এখানে কোনটা হবে? এটা। এই যে ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা হবে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তারপরটা কি বলছে, অন হিজ ওয়ে টু স্কুল স্বামী ওয়ান্ডার্ড ইফ, তার স্কুল যাওয়ার পথে স্বামী তার স্কুল যাওয়ার পথে স্বামী ওয়ান্ডার, সে ভাবছিল, কি ভাবছিল, কি নিয়ে চিন্তা করছিল? এই যে ইফ স্যামুয়েল really deserved the allegations made against him in the letter, সে এটা ভাবছিল যে স্যামুয়েল কি ডিজার্ভ করে তার বিরুদ্ধে এই যে অ্যালিগেশনগুলো সে তার বাবাকে বলেছে এবং তার বাবা ওই চিঠিতে লিখেছেন, এটা কি আসলেই স্যামুয়েল ডিজার্ভ করে, এটা নিয়ে সে খুব চিন্তিত ছিল। তিনেরটা কি বলছে, দ্য রিজন ফর বিং লেট অ্যাকর্ডিং টু স্বামী ওয়াজ দ্যাট, স্বামীর মতে তার স্কুলে দেরি করে যাওয়ার কারণটা কি ছিল? তার মাথা ব্যথা ছিল। তাহলে এটা কি হবে?
তার মাথা ব্যথা ছিল, এই জন্য সে লেট ছিল। তারপর সি এরটা কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হোয়েন ডিড স্বামী স্টার্ট ফিলিং ব্যাড অ্যাবাউট হোয়াট হি হ্যাড ডান। বলছে কখন স্বামী খুব বাজে অনুভব করছিল যে সে যে কাজটি করেছে সেইটার জন্য, কখন সে খুব বাজে অনুভব করছিল। এর অ্যান্সারটা দেখো লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ। অন হিজ ওয়ে টু স্কুল, তার স্কুল যাওয়ার পথে স্বামী started feeling bad about what he had done। বা এটা যদি নাও করো একটু বাড়িয়ে লিখতে পারো, অন হিজ ওয়ে টু স্কুল স্বামী স্টার্টেড ফিলিং ব্যাড অ্যাবাউট, ব্যাড হোয়েন করবে, when he began to worry about Samuel's letter। এটা হবে অ্যান্সার। কি বলছে দেখো, অন হিজ ওয়ে টু স্কুল স্বামী স্টার্টেড ফিলিং ব্যাড, এটা হয়ে নতো, when he began to worry about Samuel's letter written by his father। সে চিন্তিত ছিল কি নিয়ে, যে তার বাবা যে স্যামুয়েলের বিরুদ্ধে লেটারটা লিখেছে এইটা নিয়ে যখন সে ভাবছিল তখন সে খুব বাজে অনুভব করছিল। সেকেন্ড কোশ্চেন, ডিসক্রাইব স্যামুয়েলস ড্রেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স। স্যামুয়েলসের ড্রেস কিরকম ছিল, স্যামুয়েল সবসময় খুব পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন হয়ে থাকতো। এখানে অ্যান্সারটা লিখবে, আমি বলে দিচ্ছি, স্যামুয়েল ওয়াজ ভেরি টাইডি অ্যান্ড ডিসিপ্লিনড, এটা লিখে দিলে তারপর দেখবে প্যাসেজে তোমরা পেয়ে যাবে, আগে অতটা লিখবে স্যামুয়েল ওয়াজ ভেরি টাইডি অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড তারপরে এটা লিখবে, অ্যান্ড হি হ্যাজ এ ডার্ক ফেস, থিন মস্ট্যাচ, আনইভেন চিক অ্যান্ড হি ওর এ ইয়েলো কোট। সে একটা হলুদ কোট পরতো, এটা লিখে দিলে হয়ে যাবে। তারপরে দুয়ের দাগে কি বলছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। কবিতাটা নিশ্চয়ই তোমরা পড়েছো, খুব সুন্দর একটা কবিতা, কাঠবেড়ালি এবং পাহাড়ের। ফার্স্টে কি বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এর দাগে, দ্য কোয়ার্ল হেয়ার রেফার্স টু, কোয়ার্ল মানে কি ঝগড়া, তাই তো এখানে ঝগড়াটা কি প্রকাশ করছে, অ্যান অ্যাক্রিমোনিয়াস এক্সচেঞ্জ অফ অ্যাবিউজেস, এ ডিফারেন্স অফ ওপিনিয়ন্স, এ বিটার ডিসএগ্রিমেন্ট ওভার অ্যান ওনারশিপ, এ ভায়োলেন্ট অ্যান্ড ডেডলি এক্সচেঞ্জ অফ ব্লোজ। কোনটা হবে এখানে, কি বলছে প্রথম অপশনটা কি বলছে, অ্যান অ্যাক্রিমোনিয়াস এক্সচেঞ্জ অফ অ্যাবিউজেস মানে তাদের মধ্যে খুব তীব্র গালিগালাজ বাজে ভাষায় কথা বলা চলছে, এরকম ঝগড়া হচ্ছে, না এই ডিফারেন্স অফ ওপিনিয়ন্স, না কোনো একটা মতামত নিয়ে তাদের মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে, এ বিটার ডিসএগ্রিমেন্ট ওভার অ্যান ওনারশিপ না কোনো কিছুর মালিকত্ব নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছে, মতবিরোধ চলছে, না এ ভায়োলেন্ট অ্যান্ড ডেডলি এক্সচেঞ্জ অফ ব্লোজ না হিংসাত্মক মারামারি চলছে, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার, তাদের মধ্যে কি হয়েছিল, এইটা হবে, তাদের ওপিনিয়ন নিয়ে ভেদাভেদ হয়েছিল, তাই তো।
বি এরটা কি বলছে, এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক। হেয়ার প্রিটি মিনস, এখানে প্রিটি মিনস কি বলতে চাইছে, স্মল অ্যান্ড বিউটিফুল, বিউটিফুল অ্যান্ড ইউজফুল, বিউটিফুল অ্যান্ড রিমোট, বিউটিফুল বাট ইনভায়োলেবল। তাহলে এখানে কি বলছে, স্মল অ্যান্ড বিউটিফুল, খুব সুন্দর এবং ছোট্ট। আর কি সেকেন্ডের অপশন কি বলছে, বিউটিফুল অ্যান্ড ইউজফুল, সুন্দর এবং প্রয়োজনীয়, ব্যবহারে প্রয়োজনীয়। বিউটিফুল অ্যান্ড রিমোট, বিউটিফুল মানে সুন্দর এবং রিমোট মানে খুব দূরে, খুব দূরবর্তী অবস্থায় আছে। আর 4 নম্বর লাস্ট অপশন কি বলছে, বিউটিফুল বাট ইনভায়োলেবল, বলছে সুন্দর কিন্তু অলঙ্ঘনীয়, এটাকে পেরোনো যাবে না। তাহলে এখানে কোনটা হবে, স্মল অ্যান্ড বিউটিফুল, এটা হবে কারেক্ট অ্যান্সার। সি এর দেখে কি বলছে, অ্যাবাউট হিজ স্মল সাইজ দ্য স্কুইরেল ইজ, বলছে ওই যে কাঠবিড়ালিটি, কাঠবিড়ালি কিরকম সাইজের হয়, ছোট্ট আকৃতির হয়। তাহলে ওর এই যে আকৃতিটা নিয়ে কাঠবিড়ালিটা কি ছিল, সরি, এম্বারেস, আনঅ্যাপোলজেটিক না এজি, সে কি ছিল, আনঅ্যাপোলজেটিক, সে ক্ষমাহীন ছিল। সে সরি দুঃখিতও ছিল না, এম্বারেস লজ্জিতও ছিল না, সে ক্ষমাহীন ছিল। ডিএরটা কি বলছে, দ্য স্কুইডল সারপাস দ্য মাউন্টেন ইন, স্কুইডল ওই কাঠবিড়ালিটা পর্বতটাকে বা পাহাড়টাকে ছাড়িয়ে গিয়েছিল। কিসে ছাড়িয়ে গিয়েছিল, মেকিং ট্র্যাকস না ইউজফুলনেস না ক্র্যাকিং হার্ড সেল অফ এ গিভেন ফ্রুট না ক্যারিং মাউন্টেন। বলছে মেকিং ট্র্যাকস রাস্তা তৈরি করতে, না ইউজফুলনেস প্রয়োজনীয়তায়, না ক্র্যাকিং হার্ড সেলস অফ গিভেন ফ্রুট না কোনো ফলের বাইরের যে শক্ত খোলসটা ওটা ছাড়াতে, না ক্যারিং মাউন্টেন না পর্বত বা পাহাড়কে ক্যারি করে নিয়ে যেতে, বয়ে নিয়ে যেতে। কিসে ছাড়িয়ে গেছিল, এই যে ক্র্যাকিং হার্ড সেলস অফ এ গিভেন ফ্রুট ছিল না, ক্র্যাকিং এ নাট লাইনে ছিল কবিতায়। তারপরে দেখো আসছে কোশ্চেন অ্যান্সারে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হাউ ডাজ মাউন্টেন হেল্প দ্য স্কুইরেল, কিভাবে মাউন্টেন ওই কাঠবিড়ালিটিকে সাহায্য করেছিল। এই অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি। The mountain helps the squirrel by প্রোভাইডিং, তাকে কি কি দিয়েছিল, ফুড খাবার দিয়েছিল, তাকে আশ্রয় দিয়েছিল, অ্যান্ড তাহলে এটা হবে অ্যান্সারটা, দ্য মাউন্টেন হেল্পস দ্য স্কুইরেল বাই প্রোভাইডিং ফুড, মানে তাকে খাবার দিয়েছিল, শেল্টার আশ্রয় দিয়েছিল, অ্যান্ড এ ভেরি প্রিটি ট্র্যাক টু লিভ অ্যান্ড প্লে, মানে খুব একটা সুন্দর একটা স্কুইরেল ট্র্যাক তাকে তৈরি করে দিয়েছিল তার থাকার এবং খেলার জন্য। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক, বলছে সমস্ত ছোট্ট ছোট জিনিসগুলো নিয়ে কি তৈরি হচ্ছে। এটা বইয়ের লাইনে অ্যান্সারটা আছে, আমি বলে দিচ্ছি। এখানে লিখবে অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ, এটা করো, মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, এই দুটো লাইন লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। প্রথমে এখান থেকে লিখবে অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, এটা লিখে দেবে। এবার আসছে আনসিনে, চলো কি বলছে দেখা যাক। কি বলছে, দেয়ার ইজ সামথিং কমন অ্যাবাউট ফেয়ারি টেলস, সায়েন্স ফিকশন অর হরর স্টোরিজ, বলছে এই যে 3 রকমের গল্প আছে, ফেয়ারি টেলস পরীদের গল্প, সায়েন্স ফিকশন বিজ্ঞানের কাল্পনিক গল্প,
আর কি আছে, হরর স্টোরিজ, ভৌতিক যে গল্পগুলো আছে এগুলোর মধ্যে কিছু একটা কমন জিনিস আছে, কিছু একটা কমন ব্যাপার আছে। অল অফ দেম ডিমান্ড উইলিং সাসপেনশন অর ডিসবিলিভ অ্যাট লিস্ট ফর অ্যান অ্যাডাল্ট। এখনকার দিনে দেখো কেউই কিন্তু সেরকম ভৌতিক কাণ্ডে বা এগুলোতে ফেয়ারি টেলে বিশ্বস্ত নয়। শুধুমাত্র এটা আমাদের একটা ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলে যে এরকম কিছু একটা আছে ভাবার জন্য। ইফ ইফ উই কোশ্চেন দেয়ার লজিক এভরি নাও অ্যান্ড দেন, যদি আমরা কোশ্চেন করি তাদের এই যুক্তির উপরে, তখনও যদি কোশ্চেন করি বা এখনও যদি কোশ্চেন করি, হাফ অফ দ্য চার্ম ইজ লস্ট, অর্ধেকের বেশি আকর্ষণটাই তো হারিয়ে যাবে। কোনো একটা ভূতের গল্পে আমরা কিছুজন বিশ্বাস করি, কিছুজন করি না। এবার যারা বিশ্বাস করে তারা ওই বিশ্বাস নিয়েই থাকে, এবং যারা করে না তারা যদি ওদের ওটার উপর প্রশ্ন করে তাদের বিশ্বাসের উপরে, এবং তারা যদি আসল সত্যটা জানতে পারে যে এরকম হয়তো কিছুই নেই, এটা শুধুই মাত্র একটা মনের ভয়, তাহলে কি তার ভূতের ঘটনার প্রতি তার কি আর আকর্ষণ থাকবে? থাকবে না, তার ওই আকর্ষণটাই হারিয়ে যাবে। তো ওটাই বলছে, we have to stretch the limits of probability to be able to enjoy them। বলছে we have to stretch the limit of probability, এই যে সম্ভাবনা, এই যে ধরো এটা এরকম একটা সম্ভাবনা থাকবে যে না ভূত ব্যাপারটা আছে কিছু, এই যে মাথার মধ্যে সম্ভাবনাটা রয়েছে, এটাকেই আমাদের স্ট্রেচ করে নিয়ে যেতে হবে, এটাকেই আমাদেরকে বাড়িয়ে নিয়ে যেতে হবে বা টেনে নিয়ে যেতে হবে। কিসের জন্য? টু বি এবল টু এনজয় দেম, এই উপভোগ করার জন্য, ভৌতিক কাণ্ডগুলোকে উপভোগ করার জন্য বা গল্পগুলোকে উপভোগ করার জন্য। কি বলছে দেখো এরপরে, দ্য ফেয়ারি টেলস জেনারেলি ডোয়েল অন ব্লিসফুল ফ্যান্টাসি অ্যান্ড ইনোসেন্স। ফেয়ারি টেল, পরীদের যে গল্পগুলো, এগুলো সাধারণত কিসের উপর ভিত্তি করে হয়? আনন্দময়, সুন্দর হয়, একটা নিষ্পাপ ভাব থাকে তার মধ্যে, তাই তো? Except for an odd one or two, the character are good, friendly and full of human qualities। বলছে কিছু কিছু ক্যারেক্টার একটা দুটো বাদ দিয়ে ম্যাক্সিমাম ক্যারেক্টারগুলো কি থাকে? ভালো, খুব বন্ধুত্বপূর্ণ এবং মানবিক গুণাবলী থাকে তার মধ্যে। দে লিড টু হ্যাপি কনক্লুশন, তাদের উপসংহারটা কিন্তু সবসময় খুব হ্যাপি হ্যাপি হয়, সুন্দর হয়। অল দ্য প্রবলেম আর সর্টেড আউট, দ্য এভিলস ইফ এনি আর পানিশড অ্যান্ড অনেস্টি ইজ রিওয়ার্ডেড। বলছে অল দ্য প্রবলেম আর সর্টেড আউট, যদি গল্পের মাঝখানে কোথাও কোনো প্রবলেম আসে, সব কনক্লুশন উপসংহারে এসে কি হয়? সব সর্টেড হয়ে যায়, সব ঠিকঠাক হয়ে যায়। আর যদি কোনো এভিল থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া হয়, এবং লাস্টে অনেস্টি, সততাকে কি পুরস্কৃত করা হয়। এটা হচ্ছে ফেয়ারি টেলের কনসেপ্ট। এবারে কি বলছে? হরর স্টোরি, ভৌতিক ঘটনা বা ভৌতিক গল্প। In the horror stories or movies built on fear and suspense, হরর স্টোরিগুলো, ভৌতিক ঘটনাগুলো কিসের উপর তৈরি হয়? ভিত্তি করে ফিয়ার, ভয়, এবং সাসপেন্স, জানার যে একটা আগ্রহ, একটা ইচ্ছা, এটার উপর ভিত্তি করেই তো হয়। They often exploit our propensity to believe in the supernatural. The setting play a big part here. তাদের যে সেটিংসটা, এই যে ধরো একটা ঘটনা হচ্ছে, তারা ব্যাকগ্রাউন্ডে কি করে? একটা ভৌতিক সাউন্ড দেয়, একটা মানে সাউন্ডটা শুনলেই তোমার ভয় লেগে যাবে। এই যে সেটিংটা কিন্তু একটা খুব বড় রোল প্লে করে ওই গল্পটার মধ্যে। ফর এক্সাম্পল, এ গোস্ট অর এ ফ্যান্টম স্পিরিট, বলছে একটা ভূত বা একটা আত্মা ইজ নট জেনারেলি সিন ইন বোথ ডে লাইট, তুমি দিনের বেলায় কি দেখতে পাও? পাও না। ইট ইজ সিন স্টকিং ইন স্ট্রিক অফ লাইট অ্যাক্রস সাম pitch darkness, making a sudden stare in an otherwise still sitting on producing an eerie noise in dead silence। বলছে সাধারণত আমরা কখন দেখতে পাই এগুলোকে? রাত্রেবেলা, ডিম আলো, মানে একদম হালকা কোনো আলোর নিচে, এদিক হঠাৎ তারা মুভ করছে, এদিক থেকে সেদিক, ওদিক থেকে সেদিক, এবং হয়তো কোনো ভয়ঙ্কর সাউন্ড, কোনো এই যে বলছে না এখানে ইরিস নয়েজ, কোনো ভয়ঙ্কর শব্দের মাধ্যমে এগুলো আমরা ফিল করি, তাই তো? অন দ্য হোল ইট স্ট্রিক্স ফিয়ার অ্যান্ড সাসপেন্স ইন আস উইথ দ্য হেল্প অফ দ্য সেটিং ইন হুইচ এনিথিং মে হ্যাপেন। অন দ্য হোল, এই পুরো গল্পটার মধ্যেই, একটা পুরো ভৌতিক গল্পের মধ্যে পুরোটা তারা দেখবে শেষ পর্যন্ত কিন্তু এই ব্যাপারটাকে টেনে নিয়ে যায় যে এরপরে কিছু একটা হবে, এই হলো, এই হয়তো কিছু একটা হচ্ছে, হতে চলেছে বা হবে, এরকম ব্যাপারটা কিন্তু পুরো শেষ পর্যন্তই থাকে, তাই তো? এই যে বলছে হুইচ এনিথিং মে হ্যাপেন, বলছে যা কিছু হতে পারে, কোনো কিছুই ঘটতে পারে, কোনো ঠিক নেই। এটা কিন্তু ওরা গল্পের শেষ পর্যন্ত এই ব্যাপারটাকে টেনে নিয়ে যায়, একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখে।
নেক্সট এবার কি বলছে সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন অন দ্য আদার হ্যান্ড বিল্ডস অন হোয়াট মে হ্যাপেন ইন অ্যান এক্সোটিক ওয়ার্ল্ড সেঞ্চুরিজ অ্যাওয়ে ফ্রম আওয়ার্স। সায়েন্স ফিকশন কি, বিজ্ঞান কি? বলছে সায়েন্স ফিকশনের যে ঘটনাগুলো এগুলো কি করে আমাদের এখন আমরা যে বর্তমানে রয়েছি এর থেকে অনেকটা ভবিষ্যতে গিয়ে কি হতে চলেছে বা কি ঘটবে এগুলো নিয়ে তারা গল্প তৈরি করে, তাই তো? দে ব্যাঙ্ক অন আওয়ার উইলিংনেস টু বিলিভ ইন দ্য ইনফাইনাইট পসিবিলিটিস অফ সায়েন্স। দ্য অথর কিপস হিমসেলফ abreast of modern trend in scientific research and development and tries to speculate on the shape of things to come. কি বলছে আমাদের যে ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তির উপর ভিত্তি করেই কিন্তু এই ঘটনাগুলো তৈরি হয়, সায়েন্সের সম্ভাবনাগুলো দেখা যায়। দ্য অথর বলছে লেখক এখানে কি করে মডার্ন মানে এখন মডার্ন ট্রেন্ডে যা যা চলছে সে ওগুলোর সঙ্গে কিন্তু পরিচিত থাকে, যে কখন কোথায় কি ট্রেন্ডে চলছে ও ট্রেন্ডিং নিউজগুলো ট্রেন্ডিং খবরগুলো ও সব পুরো জানা থাকে তার, এবং সেইগুলোকে কাজে লাগিয়ে কি করে সে অনুমান করে যে ভবিষ্যতে এরকম হয়তো কিছু একটা হতে চলেছে বা এরকম কিছু একটা ঘটবে, তার পূর্বাভাস সে আমাদেরকে দিয়ে দেয়। হি অলসো ট্রাইজ টু anticipate the likely changes in the society and human behavior। কি বলছে সে এমনকি পূর্বাভাসও দিয়ে দেয় কিসের, যে চেঞ্জ কি সোসাইটি আমাদের সমাজে বা হিউম্যান বিহেভিয়ার মানুষের আচার আচরণে কি পরিবর্তন আসতে চলেছে এইটা নিয়েও কিন্তু সে আমাদেরকে অনেকটা পূর্বাভাস দিয়ে থাকে। হেয়ার অলসো দ্য লিমিট অফ প্রবাবিলিটি আর স্ট্রেচ। এইখানেও কিন্তু দেখো এই যে সম্ভাবনাকে স্ট্রেচ করে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, সম্ভাবনার উপর ভিত্তি করেই চলছে, কারণ আমরা তো জানি না সঠিক ভবিষ্যতে কি হবে, জাস্ট একটা সম্ভাবনার উপর ভিত্তি করে এটা পুরোটা চলছে। হেন্স মাই ফ্রেন্ড তাহলে কি বলছে শেষে, বি প্রিপেয়ার টু স্ট্রেচ ইউর সেলফ অ্যাজ ইউ গিয়ার ইউর সেলফ আপ ফর ওয়ান অফ দিস থ্রি জেনারেলস। বলছে তোমাকে তাহলে প্রস্তুত থাকতে হবে এবং তোমাকে তোমার এই সম্ভাবনাটাকে কি করতে হবে, স্ট্রেচ করে নিয়ে যেতে হবে এই তিনটে জেনারেশনের গল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার আমরা যাচ্ছি, এবার দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে, দ্য কমন রিকোয়ারমেন্ট ফর অল দ্য জেনারেলস মেনশন অ্যাবাভ ইজ। কি হবে এই তিনটের মধ্যে কমনটা কি ছিল, ফিয়ার, ব্লিস, না সায়েন্টিফিক নভেলটিস, না সাসপেনশন অফ ডিসবিলিভ। এখানে কি হবে সাসপেনশন অফ ডিসবিলিভ, এটা হবে। হ্যাঁ, সেকেন্ড এটা কি বলছে, ইন অর্ডার টু এনজয় সাচ স্টোরিজ ফুললি উই শুড অ্যাভয়েড। এই গল্পগুলোকে পুরোপুরি উপভোগ করতে হলে আমাদেরকে কি এড়িয়ে যেতে হবে, স্ট্রেচিং আওয়ার বিলিভ, না স্ট্রেচিং দ্য প্রবাবিলিটি, কোয়েশ্চেনিং দ্য রেশনাল অফ হ্যাপেনিংস, হোল্ড আওয়ার নার্ভস। এটা হবে কারেক্ট অ্যান্সার। তিনেরটা কি বলছে, এ ঘোস্ট ইজ এক্সপেক্টেড টু অ্যাপিয়ার ইন। সাধারণত ভূতেদের আমরা কখন আশা করি দেখতে পাবো, বোর্ড ডে লাইট, দিনের বেলা, না টোটাল ডার্কনেস, ইন ডেন্স ডার্কনেস লিট আপ বাই এ ফেন্ট বিম অফ লাইট, না ইন ব্লিসফুল কন্ডিশন। কি হবে এইটা হবে ইন ডেন্স ডার্কনেস লিট আপ বাই এ ফেন্ট বিম অফ লাইট। দিনের বেলা নিশ্চয়ই দেখতে পাবো না, টোটাল ডার্কনেস একদম অন্ধকারও নিশ্চয়ই দেখতে পাই না, তাহলে কি বলছে ইন ডেন্স মানে একদম ঘন ডার্কনেস লিট আপ বাই এ ফেন্ট বিম অফ লাইট মানে হালকা আলো জ্বলছে এরকম কোনো স্থানে আমরা দেখতে পাবো। ইন ব্লিসফুল কন্ডিশন বা কোনো আনন্দময় জায়গায় তো একদমই দেখতে পাবো না। চারটা কি বলছে, হরর টেলস ট্রাই টু ইন্সপায়ার। এই যে ভূতেদের গল্পগুলো কি অনুপ্রাণিত করে, ফিউচারিস্টিক ইমাজিনেশন, ব্লিস, এক্সট্রিম ফিয়ার, না ফেথ। এটা হবে এক্সট্রিম ফিয়ার। পাঁচটা কি বলছে, দ্য ক্যারেক্টার ইন দ্য ফেয়ারি টেলস আর লার্জলি। ফেয়ারি টেলসে যে ক্যারেক্টারগুলো থাকে চরিত্রগুলো থাকে সেগুলো কিরকম হয়, হার্মলেস, আনপ্রেডিক্টেবল, ক্রুকড, না প্যানিকি। কি হবে হার্মলেস। ছয়টা ফেয়ারি টেলস জেনারেলি এন্ড। পরীদের যে গল্পগুলো সেগুলো সাধারণত শেষ হয়, তাদের উপসংহারটা কিরকম হয়, ট্র্যাজিক্যালি, হ্যাপিলি, গ্লুমিলি, ফার্সিক্যালি। কি হবে হ্যাপিলি, খুব সুখী হয়, তাই তো। বিয়েরটা কি বলছে, ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইদার ট্রু অর ফলস। ট্রু ফলস করতে বলেছে আর তার সাথে কি হবে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, তাই তো। ফার্স্টেরটা কি বলছে দেখো, দ্য অথার
of science fiction has to keep himself informed of current scientific trends. বলছে লেখককে কি করতে হবে, কারেন্ট বর্তমানে প্রেজেন্টে যে সমস্ত ট্রেন্ডগুলো চলছে সেগুলোর সঙ্গে জানা পরিচিতি থাকতে হবে। এটা কি হবে, ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট বলে দিচ্ছে, ধরো এই যে এখান থেকে হবে, দ্য অথর কিপ হিমসেলফ abreast of modern trends in scientific research and development পর্যন্ত লিখলেই হবে, এতদূর লিখে দেবে। নেক্সট তারপরেরটা কি বলছে, readers of scientific fiction are prepared to believe that science will turn out more marvels in future. এটা কি হবে, ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, এই যে they bank on our willingness to believe in the infinite possibility of science। ঠিক আছে। 3 নম্বর, the passage tries to explore what is commonly required among reader of 3 different genres। আচ্ছা, গল্পটা থেকে আমরা কি বুঝতে পারি যে এই তিনটে জেনারেশনেরই মানে তিনটে ভিন্ন ভিন্ন পাঠকদের, এই যে এটা হবে কমন কি, there is something common about fairy tales, science fiction and horror stories. All of them demand willing suspension of disbelief, at least for an adult। এত দূর হবে এটার সাপোর্টিং স্টেটমেন্ট। তিনটে ট্রু হবে। এরপর যাবো কোশ্চেন অ্যান্সারে। কি বলছে, হু আর রেওয়ার্ডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফেয়ারি টেল। ফেয়ারি টেল পরীদের যে গল্পগুলি, এগুলিতে লাস্টে কাকে পুরস্কৃত করা হয়? গুড ক্যারেক্টার, তাই তো, অ্যান্ড অনেস্টি। আচ্ছা, এর অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি এখানে। এটা হবে এর অ্যান্সার। গুড ক্যারেক্টার অ্যান্ড অনেস্টি আর রেওয়ার্ডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফেয়ারি টেলস। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, গিভ অ্যান এক্সাম্পল অফ হাউ দ্য কন্ট্রাস্ট বিটুইন সাউন্ড অ্যান্ড সাইলেন্স ইজ ইউজড ইন দ্য হরর স্টোরি। আচ্ছা, সাউন্ড আর সাইলেন্স, শব্দ এবং নিঃশব্দতা কিভাবে একটা ভৌতিক গল্পে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, তাই তো? এটা আমাদেরকে বলতে হবে, যে একটা এক্সাম্পল দিতে হবে। এটার অ্যান্সারটা হবে এই যে এটা, ইরিজ নয়েস আছে না, এটা একটু গুছিয়ে লিখতে হবে। দেখো কি লিখতে হবে, give an example of how the contrast between sound and silence is used in a horror story। তাহলে লিখবো, in a horror story the contrast between sound and silence is shown, তারপরে এটা লিখবে, in shown by produced and erased noise in dead silence। ঠিক আছে, এটা লিখবে।
প্রথমে যতটা বললাম ওটা লিখে দেবে, তারপর লিখবে বাই প্রডিউস অ্যান্ড ইট ইজ নয়েজ ইন ডেড সাইলেন্স। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। তিনেরটা, হোয়াট ইজ সায়েন্স ফিকশন বেসড অন? সায়েন্স ফিকশন কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? লিখবে সায়েন্স ফিকশন বেসড অন এই যে বেসড অন দ্য ইনফাইনাইট পসিবিলিটিস অফ সায়েন্স ইন অ্যান এক্সোটিক ওয়ার্ল্ড সেঞ্চুরিজ অ্যাহেড। এটা হবে অ্যান্সারটা। আমি এইখানটায় লিখে দিচ্ছি, ঠিক আছে? Possibilities of science in an exotic world centuries ahead। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। The science fiction based on the infinite possibilities of science in an exotic world centuries ahead হয়ে গেল। তারপর what do fairy tales dwell on? ফেয়ারি টেল কিসের উপর ভিত্তি করে হয়? এই যে the fairy tales, the এখান থেকে হবে, হ্যাঁ, the fairy tales generally dwell on blissful fantasy and innocence। এটা হবে লাস্টের অ্যান্সারটা। তাহলে আনসিন কমপ্লিট। এরপর আসছি গ্রামারে। প্রথমে কি বলছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন। এখানে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে এগুলোর ফ্রেজাল ভার্ব করতে হবে। ফার্স্টে কি বলেছে, দ্য পেশেন্ট হ্যাজ রিকভার ওয়েল অ্যান্ড উইল গেট ডিসচার্জ। এখানে রিকভার ওয়ার্ডটার ফ্রেজাল ভার্ব কোনটা হবে? এগুলোর মধ্যে কাম রাউন্ড, এইটা হবে রিকভার। এখানটা আমি লিখে দিচ্ছি। এটা হবে কাম রাউন্ড। সেকেন্ড এটা কি বলছে, পুলিশ চেস দ্য থিফ অ্যান্ড ইভেনচুয়ালি গ্র্যাবড হিম। পুলিশ তাকে চোরটিকে তাড়া করেছিল এবং চোরটি ধরাও পড়েছিল। এখানে কি বলছে, চেসড, এই ওয়ার্ডটার ফ্রেজাল ভার্ব কি হবে? এটা হবে রান আফটার। 3 নম্বরে কি বলছে দেখো, আই হ্যাভ রিড দ্য বুক রিসেন্টলি। এখানে রিড ওয়ার্ডটার ফ্রেজাল ভার্ব করতে হবে। রিড ওয়ার্ডটার ফ্রেজাল ভার্ব কি হবে? গো থ্রু। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এরপর কি বলছে, গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নম্বর 3। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। এখানে তোমাকে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিয়েছে এবং ওই প্যাসেজটা থেকে, যে আনসিনের যে প্যাসেজটা, ওই প্যাসেজটা থেকে তোমাকে এই সেম মিনিংয়ের ওয়ার্ডগুলো খুঁজে বার করতে হবে। ফার্স্টে কি বলছে, ইউজুয়ালি মানে কি? সাধারণত। তাহলে প্যাসেজে এরকম কোনো ওয়ার্ড কি ছিল?
যেটার মানে সাধারণত বোঝাচ্ছিল। এটা তোমাদেরকে দেখতে হবে খুঁজে খুঁজে। এই দেখো এখানে আছে না, দ্য ফেয়ারি টেলস জেনারেলি। জেনারেলি মানেও কি সাধারণত, তাহলে এখানে ইউজুয়ালি এর সিমিলার মিনিং এর ওয়ার্ড কোনটা হবে? জেনারেলি। তারপরে কি বলছে? বিকামিং অফ এ গুড হিউম্যান বিইং, একজন ভালো মানুষ হওয়া। এখানে প্যাসেজে পেয়েছিলাম না একটা ওয়ার্ড হিউম্যান, এই যে এই ওয়ার্ডটা হবে, এটা হবে গুড হিউম্যান, বিকামিং এ গুড হিউম্যান বিইং। ঠিক আছে? তারপর 3 নম্বরে কি বলছে? এন্ডিংস, শেষ। শেষ, তাহলে এর সিমিলার মিনিং এর ওয়ার্ড এখানে কি পাবো? এই যে দেখো, কনক্লিউশন, উপসংহার। বলেছিলাম না, এটাও কি হবে তাহলে? কনক্লিউশন হবে। কনক্লিউশন মানেও শেষ, বা উপসংহার, এন্ডিং মানেও শেষ। এক্সটেন্ড, এক্সটেন্ড মানে কি? বাড়ানো, কিছু কিছু এগিয়ে দেওয়া, তাই তো? এক্সটেন্ডের সিমিলার মিনিং কি পাবো? স্ট্রেচড। এটা হবে স্ট্রেচ, তাই তো? এটাও কমপ্লিট হয়ে গেলে এবার আসছে রাইটিং এ। কি বলছে? দ্য friends of your class organized a picnic and made some teachers get involved. Write about your experience to a friend who lives far away from you. যে তোমার একটা বন্ধু অনেক দূরে থাকে, তাকে একটা চিঠি লিখতে বলছে যে একটা পিকনিক অর্গানাইজড হয়েছিল এবং কিছু টিচাররাও তাতে ইনভলভ হয়েছিল। দেখো তো এখানে লিখে দিয়েছি রাইটিংটা, তোমরা দেখে এখানে অ্যাড্রেস দিয়ে দেবে যাকে পাঠাচ্ছ। তারপরে যেমন তোমরা তোমাদের মতন লিখতে চাও লিখতে পারো, এটাও লিখতে পারো। লাস্টে এটা লিখে দেবে উইথ লটস অফ লাভ দিয়ে তোমার নামটা লিখে দেবে। নেক্সট কি বলছে দেখো, 8 দাগে কি বলছে? অ্যাজ এ সেক্রেটারি অফ এ ক্লাব রাইট এ নোটিস ফর দ্য লোকাল রেসিডেন্ট অ্যাবাউট দ্য অ্যানুয়াল রবীন্দ্রনাথ জয়ন্তী ফাংশন ইন ইয়োর ক্লাব, পারমিসেস ইনভাইটিং এভরিওয়ান পার্টিসিপেন্ট। আচ্ছা, রবীন্দ্র জয়ন্তী পালিত হবে ক্লাবের থেকে, তো এখানে ইনভিটেশনের জন্য সবাইকে যে অংশগ্রহণ করতে হবে এরকম একটা নোটিশ দিতে হবে। নোটিশটাও লেখা আছে দেখো এখানে। এই যে এটা মাঝখানটাই হতো, এটা এখানে মিডিলটাই করে নেবে। ওপরে নোটিশ লিখবে, ক্লাব বা স্কুলের নাম দিয়ে দেবে, তোমাদের কি নিয়ে তোমরা নোটিশটা লিখছো সেটা লিখে দেবে, তারপরে ডেট দিয়ে তোমাদের যা বক্তব্য বলে দিও, লাস্টে এখানে নাম, সেক্রেটারি, এটা লিখে দেবে। আর একটা লাস্ট কোয়েশ্চেন কি আছে? লাস্ট কোয়েশ্চেন দেখো আরেকটাই আছে। কি বলছে দেখো? রাইট এ বায়োগ্রাফি অফ সূর্য সেন অন দ্য বেসিস অফ দ্য ফলোইং পয়েন্ট। এখানে তোমাকে কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছে, এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তোমাকে একটা বায়োগ্রাফি লিখতে হবে সূর্য সেনের নিয়ে। বায়োগ্রাফিটা আমি লিখে দিয়েছি এখানে, তোমরা এটা স্ক্রিনশট মেরে নিও।
এই যে, ঠিক আছে? তো আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো আবার দেখা হবে পরের ক্লাসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর শেয়ার করতে ভুলবে না কিন্তু।